বন্ধুরা, শ্রীলঙ্কা একসময় নিজেদের বলতো এশিয়ার মিরাকল, কিন্তু সেই দেশ আজ দেউলিয়া। হাম্বানটোটা বন্দর বিক্রি করে দিয়েছে চীনের হাতে। আবার পাকিস্তান, যার করাচি বন্দরের দখলও কার্যত চলে গেছে বেজিং এর নিয়ন্ত্রণে। প্রশ্ন হচ্ছে, আজ বাংলাদেশ কি সেই একই পথে হাঁটছে? বাংলাদেশ কি চীনের ঋণের ফাঁদে আটকে পড়েছে, যাকে অনেকে বলে ডেট ট্র্যাপ ডিপ্লোম্যাসি? বিশ্ব রাজনীতিতে একটা নতুন শব্দ খুবই আলোচিত, তা হলো চীনের ঋণের ফাঁদ। মানে প্রথমে চীন বিশাল অঙ্কের টাকা ধার দেয়, অবকাঠামোকেও বানিয়ে দেয়, সেতু, বন্দর, পাওয়ার প্ল্যান্ট। শুরুতে মনে হয় স্বপ্নের মতো উন্নয়ন, কিন্তু পরে দেখা যায় ঋণের বোঝা এতই ভারী হয়ে দাঁড়ায় যে দেশকে শেষমেশ নিজের সম্পত্তি তুলে দিতে হয় বেজিং এর হাতে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পদ্মা রেল লাইন, এসবের পেছনে যে চীনের বিলিয়ন ডলারের ঋণ রয়েছে, তা কি ভবিষ্যতের ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে? বাংলাদেশে বর্তমানে চীনের বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাংক, IMF, জাপান, জিকা বা ভারতের লোনের তুলনায় চীন অনেক দ্রুত চুক্তি করে, শর্ত সহজ করে, কিন্তু এর আড়ালেই আছে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা। চট্টগ্রাম বন্দরে চীনা কোম্পানির আগ্রহ রয়েছে, কক্সবাজারে ডিপ সি পোর্টের প্রস্তাব দিয়েছে তারা, বিদ্যুৎ প্রকল্পে চীনা টেকনোলজিও রয়েছে। এসবের মাধ্যমে চীন আসলে শুধু ঋণ দিচ্ছে না, বরং কৌশলগতভাবে নিয়ন্ত্রণকেও বাড়াচ্ছে। এখানেই বন্ধুরা আসল আতঙ্ক। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর নির্মাণে চীনের কাছ থেকে ঋণ নিয়েছিল প্রায় 1.3 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু আয় না হওয়ায় শেষে ৯৯ বছরের জন্য সেই বন্দর লিজ দিতে হলো বেজিংকে। পাকিস্তানের সিপেক প্রকল্প ৬২ বিলিয়ন ডলার ঋণ নিয়ে দেশটা আজ IMF এর দোরগোড়ায়। আফ্রিকা জিবুতিতেও সে একই কাহিনী, চীনের লোনে ডুবে গিয়ে শেষমেশ চীনা সামরিক ঘাঁটি তৈরি হয়েছে সেখানে। তাহলে কি বাংলাদেশও সেই একই ট্র্যাপে পা দিয়েছে? বাংলাদেশ সরকার বলছে, না, আমরা শ্রীলঙ্কা নই, কারণ বাংলাদেশের ঋণ জিডিপির অনুপাত এখনো 40% নিচে, যেখানে শ্রীলঙ্কার ছিল 80% ওপরে। IMF, ADB, জাপান থেকেও বাংলাদেশ বড় অঙ্কের ঋণ নিচ্ছে, মানে শুধু চীন নির্ভর নয়। কিন্তু সতর্ক সংকেত আছে। ২০২৪ সালে বৈদেশিক ঋণের কিস্তি মেটাতে বাংলাদেশকে দিতে হয়েছে 7.3 বিলিয়ন মার্কিন ডলার। বিদ্যুৎ প্রকল্পে চীনা প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা রয়েছে। কর্ণফুলী টানেলের মতো মেগা প্রজেক্টের খরচ আদায় করতে কতটা হবে তা এখনো অনিশ্চিত। এমনকি যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক CICS রিপোর্ট বলছে, বাংলাদেশ যদি চীন ঋণ বাড়তে থাকে তবে আগামী ১ দশকে দেশটি স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সে পড়ে যাবে। বন্ধুরা, এখানে শুধু অর্থনীতি নয়, আছে ভূ রাজনীতিও। চীন চাইছে বঙ্গোপসাগরে নিজের নৌ অবস্থানকে শক্ত করতে, যাকে বলা হয় স্টিং অফ পালসের স্ট্র্যাটেজি। এই কৌশলে তারা শ্রীলঙ্কা, পাকিস্তান, মিয়ানমারের একের পর এক বন্দর দখলে নিচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর যদি চীনের প্রভাব বাড়তে থাকে, তাহলে ভারতের পূর্ব সীমান্তে কৌশলগত চাপ তৈরি হবে। ভারত, জাপান, আমেরিকা তাই চায় বাংলাদেশ যেন চীনের একচেটিয়া নিয়ন্ত্রণে না যায়। এ কারণেই ভারত বাংলাদেশের যৌথ বিদ্যুৎ প্রকল্প, জাপানের মাতারবাড়ি ডিপ সি পোর্ট, এসবকে কৌশলগতভাবে ভারসাম্য হিসাবে দেখা হচ্ছে। বন্ধুরা, বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মোড়ে। যদি শুধু চীনের ঋণ নেয়, তাহলে ভবিষ্যতে ঋণের জালে আটকে যেতে পারে, কিন্তু যদি বৈচিত্র্য বজায় রাখে, যেমন জাপান, ভারত, আমেরিকা, ইউরোপ, তাহলে সেই ফাঁদে পড়বে না। অর্থনীতিবিদরা বলছেন, প্রজেক্ট নির্বাচন করতে হবে আরও সাবধানে। দ্রুত রিটার্ন আনে এমন খাতে ঋণকে ব্যবহার করতে হবে। চীনের ঋণের শর্ত গোপন না রেখে স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করতে হবে, কারণ উন্নয়ন দরকার, কিন্তু উন্নয়নের নাম করে ঋণের বোঝা, এটা হতে দেওয়া যাবে না। আজ থেকে 10 বছর পর বন্ধুরা, ইতিহাস কি লিখবে? বাংলাদেশ যে দেশ নিজেকে এশিয়ার টাইগার বানালো, নাকি বাংলাদেশও হলো শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো চীনের ফাঁদে আটকে পড়া এক গল্প? উত্তরটা নির্ভর করছে আজকের কূটনৈতিক সিদ্ধান্তের ওপর। চীন, ভারত, পশ্চিম বিশ্ব সবার মধ্যে ভারসাম্য রেখে পথ চলতে পারলেই বাংলাদেশ রক্ষা পাবে ঋণের জাল থেকে। তাহলে বন্ধুরা, বাংলাদেশ কি চীনের ঋণের জালে পড়ছে, নাকি বুদ্ধিমত্তার সাথে নিজেকে সেই পথ থেকে বের করে আনছে?
এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা, কারণ অর্থনীতি এখন হয়ে উঠেছে বিশ্বনীতি।